আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। ইসরায়েল গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহকে ধ্বংস করার চেষ্টা করছে। ইরানের সাথেও তারা সরাসরি সংঘাতে জড়িয়েছে। দুই দফায় ইরান আর ইসরায়েলের মধ্যে মিসাইল বিনিময় হয়েছে, যদিও এটা এখন পর্যন্ত পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নেয়নি। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সেখানেও বিভিন্ন টার্গেটে আঘাত এনেছে। আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন ইসরায়েলের বর্তমান যুদ্ধটা হয়তো 2025 সালে শেষ হবে, কিন্তু অন্যান্য ফ্রন্টে আবার তারা সক্রিয় হবে। অন্যরা অদূর ভবিষ্যতে যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখছেন না। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইসরায়েল যখন ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব বন্ধ করবে এবং প্রতিবেশী দেশগুলোকে যখন তারা স্বাধীন সিদ্ধান্ত নিতে দেবে, তখনই কেবল 100 বছরের ইসরায়েল ফিলিস্তিনের সংঘাতের অবসান ঘটতে পারে। এখন যে তীব্র সংঘাত চলছে সেটা 2025 সালে বন্ধ হবে, কিন্তু এরপর আরও বিভিন্ন মাত্রায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলেছেন ইসরায়েল হিজবুল্লাহ অস্ত্রবিরতি হয়েছে এবং হামাসের সাথেও সম্ভাব্য চুক্তি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়ে যাবে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এবং তাদের বিরোধী দল উভয়ই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্পূর্ণ বিরোধী। এটা যদি অভ্যন্তরীণ বাস্তবতা হয়, তাহলে ইসরায়েল অনন্ত যুদ্ধের ঝুঁকি থেকে বের হতে পারবে না। গত বছরে ইসরায়েল হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে যেসব লক্ষ্য নিয়েছিল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সহায়তা নিয়ে তার অনেক কিছুই তারা পূর্ণ করেছে। সামরিক শক্তি হিসেবে হামাসের শক্তি অনেকটাই শেষ হয়ে গেছে। গাজায় তাদের যে সরকারি ক্ষমতা ছিল সেটাও নেই বললেই চলে। হিজবুল্লাহ ইসরায়েলের হামলায় অনেক ক্ষতি স্বীকার করেছে। ইসরায়েলের হুমকি মোকাবেলার জন্য আগের মতো শক্তি আর এখন তাদের নেই। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। ইরান সেখানে প্রভাব হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। এসব কারণে 2025 সালে ইসরায়েলের যুদ্ধ শেষ হতে পারে। এই সামরিক অর্জনকে পরে তারা রাজনৈতিক পদক্ষেপে বদলে নিয়ে মধ্যমপন্থী আরব দেশগুলোর সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা করবে। তবে এর মাধ্যমে নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ হাসিল হবে কিনা সেটা স্পষ্ট নয়। তাছাড়া রাজনৈতিক অংশীদারদের চাপের মুখে তিনি এ ধরনের পদক্ষেপ নিতে পারবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। শেষ বিচারে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার বিষয়টি নির্ভর করছে একজন ব্যক্তির ওপর। তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যদি ইরানকে অর্থনৈতিক চাপ দিতে পারেন, তাহলে যুদ্ধ 2025 সালে শেষ হতে পারে। সামরিক চাপ দিয়ে এই অর্জন হবে না। কাতারের জর্জ টাউন ইউনিভার্সিটির অধ্যাপক মেহরান কামরাভা মনে করেন 2022 সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইরানকে অক্টোপাসের সাথে তুলনা করেছিলেন, আর হিজবুল্লাহ, হামাস আর হুথিদের মতো গোষ্ঠীগুলোকে অক্টোপাসের বিভিন্ন হাতের সাথে তুলনা করেছিলেন। বেনেট অক্টোপাসের এই হাতগুলো কেটে দেওয়ার কথা বলেছিলেন। এখন সেই কাজটাই করার চেষ্টা করছে ইসরায়েল। সাল থেকে সামরিক সাফল্য পাওয়ায় সাহস বেড়ে গেছে ইসরায়েলের। এছাড়া এমন একজন প্রধানমন্ত্রী তাদের নেতৃত্ব দিচ্ছে যার মাথার ওপর অনেকগুলো মামলা ঝুলছে। এগুলো থেকে বাঁচতেই নেতানিয়াহু তার তৎপরতা বন্ধ করবেন না। ইরান কেন্দ্রিক অক্ষকে উত্তক্ত করাও তাদের বন্ধ হবে না। কিন্তু নেতানিয়াহুর সবচেয়ে বড় মিত্র ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ পছন্দ করেন না, কারণ যুদ্ধ ব্যবসার জন্য ক্ষতিকর। সে কারণে পুরো মাত্রায় যুদ্ধে জড়ানোর ব্যাপারে ইসরায়েল হয়তো যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে না। বরং ইসরায়েল যেভাবে ইরান আর তার মিত্রদেরকে এ যাবৎ খুঁচিয়ে ত্যক্ত বিরক্ত করে এসেছে, সেটারই হয়তো পুনরাবৃত্তি দেখা যাবে। পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির ইতিহাস ও ইহুদি স্টাডিজের সহযোগী অধ্যাপক লিওর বি স্ট্যানফেল্ড মনে করেন বাইরের চাপ ছাড়া ইসরায়েল যুদ্ধ শেষ করবে না। তিনি বলেন, যুদ্ধ এখনও চলছে। এই সময়টাতে নেতানিয়াহুর আইনি ও রাজনৈতিক ঝামেলা কমতে শুরু করেছে। তিনি এখন ব্যক্তিগত নিরাপত্তার জন্য একাধিক কৌশল নিতে পারেন, হঠকারী রাজনৈতিক পদক্ষেপ নিতে পারেন। এসব সিদ্ধান্তের পেছনে তার জনসমর্থনও জুটে যাবে।
ইসরায়েলি জনগণের বড় একটা অংশ এখন বুঝতে পারছে যে জিম্মিরা নেতানিয়াহুর জন্য একটা প্রতিবন্ধকতা মাত্র, কিন্তু তারপরও ইসরায়েলের তথাকথিত বিরোধী রাজনৈতিক পক্ষ কোনো অর্থপূর্ণ নীতিগত পরিবর্তনের দাবি তুলছে না। রাজনৈতিক আলোচনার পরিসর যাতে না বাড়ে সেজন্য তারা সতর্ক অবস্থান নিয়েছে। ইসরায়েলের সামনে তাই শুধু বাইরের চাপটুকুই অবশিষ্ট আছে এবং এই চাপে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। বাইরের সম্ভাব্য চাপের মধ্যে রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিজের গ্রেফতারি পরোয়ানার প্রতি আন্তর্জাতিক সমর্থন। অনেক দেশ ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করতে পারে, অথবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করতে পারেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য অনেকটাই বোঝা হয়ে উঠেছে। তিনি অস্ত্রবিরতি চাপিয়ে দিতে পারেন, যেটা হবে অস্থায়ী, কিন্তু এরপর অদূর ভবিষ্যতে আরও এ ধরনের চেষ্টা চালু থাকতে পারে। আসাদ সরকারের পতনকে ইরান আর তার প্রতিরোধ অক্ষের বড় ধরনের ক্ষতি ছাড়া অন্য কোনোভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। সব ইরানি বিশ্লেষক এটা স্বীকার করেন এবং অধিকাংশই এটাও মনে করেন ৭ অক্টোবর হামাসের অপারেশন আল-আকসা ফ্লাড পরিচালনার পর বিগত ১ বছর ছিল প্রতিরোধ অক্ষের জন্য সবচেয়ে খারাপ বছর। গত কয়েক দশকে ইরানের প্রতিরক্ষা কাঠামো ৩টি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এগুলো হলো পারমাণবিক কর্মসূচি, মিসাইল এবং ইরানপন্থী প্রক্সি শক্তির নেটওয়ার্ক। এই কৌশলের মূল ভাবনা হলো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বিদায় করার জন্য ইরানকে লড়তে হবে। আমেরিকা সরে গেলে ইসরায়েলের পতন হবে। কিন্তু এখন হামাস প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে, হিজবুল্লাহ অনেকটাই দুর্বল হয়ে গেছে, আর আসাদ সরকারেরও পতন হয়েছে। ইরানের অধিকাংশ বিশ্লেষক মনে করছেন প্রতিরোধক্ষকে নির্মূল অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এখন ইরাক ও ইয়েমেনের ইরানপন্থী শক্তিগুলোকে টার্গেট করতে পারে। বাস্তবতা হলো ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ব্যস্ত এবং ইরানের আঞ্চলিক সামরিক কৌশলের সহায়তায় তারা খুব একটা ভূমিকা রাখতে পারছে না। অন্যদিকে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ইসরায়েল ইরানে এবং লেবানন ও সিরিয়ায় ইরানের প্রক্সি শক্তির উপর হামলা চালিয়ে যেতে বদ্ধপরিকর। এই তালিকায় শিগগিরই ইরাক আর ইয়েমেনেও যুক্ত হতে পারে। আসাদের পতনও তেহরানে মৌলিক প্রশ্নের জন্ম দিয়েছে। ইরানের কর্মকর্তারা বলছেন আসাদ সরকার বিগত কয়েক মাসে ক্ষমতায় থাকার আগ্রহ হারিয়ে ফেলেছিল। দুর্নীতি আর সমর্থকদের তাদের প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে আসাদের অক্ষমতা থেকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। প্রতিরোধ অক্ষ নিয়ে অনেক বড় প্রশ্ন তৈরি হয়েছে। ইরান আরব বিশ্বের বিভিন্ন থিয়েটারে প্রবেশ করে তাদের পছন্দের গ্রুপকে সহায়তা দিতে পারত, যেটা তারা হিজবুল্লাহ বা হামাস বা আসাদ সরকারকে দিয়েছিল। কিন্তু প্রতিরোধ অক্ষের এই সদস্যদেরকে ইরান কি নিয়ন্ত্রণ করতে পারে? যেমন গত বছর ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতকালে আসাদ সরকার ইরানকে সাহায্য না করায় ইরানিরা চরম হতাশ হয়েছিল। ইরানের নতুন একটা ধারা দেখা যাচ্ছে, যারা পুরো প্রতিরোধ অক্ষের ধারণা নিয়ে প্রশ্ন তুলছে। এই অঞ্চলে ইরানের পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই প্রশ্ন একটি ভূমিকা রাখবে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধ ২০২৫ সালে শেষ হওয়ার সম্ভাবনা কম। শুধু ২০২৫ নয়, বরং অদূর ভবিষ্যতে এটা বন্ধ হবে বলে মনে করেন না তিনি। তিনি বলেন, প্রাথমিক কারণ হলো দুর্নীতির দায়ে দেশে বিচার এড়ানোর জন্য বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার এই যুদ্ধটাকে প্রলম্বিত করতে হবে, কারণ এই অভিযোগে তাকে জেল খাটতে হতে পারে। আর গভীর কারণটা হলো ইসরায়েল একটি বসতি স্থাপনকারী ঔপনিবেশিক রাষ্ট্র, যারা দুর্নীতি, জাতিগত নিধন এবং দেশের সীমানা সম্প্রসারণের মতো বিষয়গুলোতে আসক্ত হয়ে পড়েছে। এই সরকার দাবি করে পশ্চিম তীর সহ পুরো ইসরায়েলি ভূখণ্ডের ওপর ইহুদিদের সার্বভৌমত্ব থাকবে, তাই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কোনো অস্তিত্ব তারা মানে না। এটা মূলত স্থায়ী যুদ্ধের একটি ফর্মুলা মাত্র। ১৯৬৭ সালের জুন থেকে ইসরায়েল এ পর্যন্ত যত যুদ্ধে জড়িয়েছে তার সবগুলোর পেছনে রয়েছে তাদের আরব ভূখণ্ড দখলের ইতিহাস। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শর্তহীনভাবে সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে। এর অর্থ হলো ইসরায়েলের সব যুদ্ধ ও যুদ্ধাপরাধের সাথে যুক্তরাষ্ট্র জড়িয়ে আছে। এখন গাজায় যে গণহত্যা অভিযান চলছে, সেখানেও তাই যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করা যাবে না।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।